ভালোবাসা কি অদ্ভুত একটা অনুভূতি, তাই না? এটা আমাদের জীবনে যতটা আনন্দ নিয়ে আসতে পারে, ঠিক ততটাই বা হয়তো তার চেয়েও বেশি কষ্টেরও কারণ হতে পারে। আজকের এই আলোচনায় আমরা ভালোবাসার এই দুটো দিক নিয়েই কথা বলবো। দেখব কেন কিছু স্মৃতি আমাদের মনে এত গভীরভাবে দাগ কেটে যায়। চলুন শুরু করা যাক। অনেকেই ভাবেন আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানে চোখের আড়াল হলেই নাকি ভালোবাসা কমে যায়। কিন্তু ব্যাপারটা সবসময় সত্যি নয়, বরং কবি সাহিত্যিকরা তো বলেন দূরত্বই নাকি ভালোবাসাকে আরও খাঁটি, আরও বিশুদ্ধ করে তোলে। প্রিয়জনের এই যে অনুপস্থিতি, এই যে আকুলতা, এটাই যেন হয়ে ওঠে সম্পর্কের গভীরতার একটা পরীক্ষা। কিন্তু ভালোবাসা তো আর সবসময় এত কাব্যিক হয় না, তাই না? বাস্তবে এর আরেকটা দিকও আছে। কি হয় যখন সেই ভালোবাসাটা একতরফা হয়ে যায়, বা ধরুন একটা সম্পর্কই যখন মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়? চলুন এবার ভালোবাসার সেই কঠিন দিকটা নিয়ে কথা বলা যাক। আনরিকোয়াইটেড লাভ বা একতরফা ভালোবাসা সম্ভবত প্রেমের দুনিয়ার সবচেয়ে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতাগুলোর একটা। মানে একজন মন থেকে ভালোবাসছে, কিন্তু অপর পাশের মানুষটা হয়তো সেটা জানেই না, অথবা জানলেও সেভাবে সাড়া দিচ্ছে না। অনেক সময় তো সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে এই অনুভূতিটা প্রকাশই করা যায় না। এখন এই স্লাইডটা একটু খেয়াল করুন, বেশ ইন্টারেস্টিং। আমরা সাধারণত ভাবি একতরফা ভালোবাসায় শুধু যে ভালোবাসে তারই কষ্ট হয়, কিন্তু যিনি প্রত্যাখ্যান করছেন তার জন্যও কিন্তু পরিস্থিতিটা সহজ নয়। একদিকে যেমন প্রেমিকের মনে যন্ত্রণা, আত্মসম্মানে ঘা লাগার মতো অনুভূতি কাজ করে, অন্যদিকে যে প্রত্যাখ্যান করছে সেও কিন্তু অপরাধবোধ, অস্বস্তি আর এক ধরনের বিভ্রান্তিতে ভোগে। আর কষ্টটা শুধু একতরফা প্রেমে নয়, অনেক সময় একটা সুন্দর সম্পর্কেও তৈরি হতে পারে। যখন কোনো সম্পর্কে মানসিক নিরাপত্তার অভাব হয়, মানে সঙ্গীকে হারানোর ভয় বা তাকে খুশি করতে না পারার চিন্তাটা সবসময় মাথায় ঘুরতে থাকে, তখন সেই ভালোবাসার শান্তির জায়গা থাকে না, উল্টো একটা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। তো প্রশ্ন হল, ভালোবাসার এই যে কষ্টকর অভিজ্ঞতাগুলো, এগুলো কেন আমাদের মনে এত গভীরভাবে গেঁথে যায়, কেন ভোলা এত কঠিন? এর পেছনে কিন্তু বেশ সলিড একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। চলুন এবার সেই দিকটা একটু দেখি। কখনো কি ভেবে দেখেছেন, ভালো সময়গুলো যত সহজে ঝাপসা হয়ে যায়, কোনো একটা খারাপ লাগার মুহূর্ত ততটাই স্পষ্টভাবে মনে থাকে? এর কারণটা কিন্তু আমাদের ব্রেনের মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, আমাদের ব্রেনের মূল কাজ কিন্তু আমাদের টিকিয়ে রাখা, মানে সার্ভাইভ করানো। যখনই আমরা কোনো মানসিক আঘাত বা বিপদের মতো পরিস্থিতির মধ্যে পড়ি, তখন ব্রেন এক ধরনের কেমিক্যাল রিলিজ করে। এই কেমিক্যালটা ভয় বা কষ্টের স্মৃতিগুলোকে ব্রেনে আরও শক্ত করে গেঁথে দেয়, যাতে ভবিষ্যতে আমরা একই ধরনের বিপদ থেকে সাবধান থাকতে পারি। এটা আসলে ব্রেনের একটা ডিফেন্স মেকানিজম। একটা গবেষণায় দেখা গেছে, একজন মানুষের মাথায় প্রতিদিন গড়ে প্রায় ৬,৫০০ চিন্তা আসে। চিন্তা করুন একবার, এই বিশাল চিন্তার স্রোতের মধ্যেই কিন্তু সেই পুরনো কষ্টের স্মৃতিগুলো বারবার ভেসে ওঠে, আর আমাদের অজান্তেই আমাদের ওপর প্রভাব ফেলতে থাকে। সহজ করে বললে, আমাদের মনকে ৩টে ভাগে ভাগ করা যায়। চেতন মন হল যা নিয়ে আমরা এখন ভাবছি, কিন্তু আসল খেলোয়াড় হল অবচেতন আর অচেতন মন। আমাদের পুরনো কষ্ট, না পাওয়া, এই সব কিছু জমা থাকে সেখানেই, আর সেখান থেকেই এগুলো আমাদের বর্তমানের সিদ্ধান্ত আর আচরণকে নিয়ন্ত্রণ করে। অনেক সময় আমরা নিজেরাও সেটা বুঝতে পারি না। তাহলে কি এর কোনো সমাধান নেই? আমরা কি এই শক্তিশালী স্মৃতিগুলোর কাছে স্রেফ অসহায়? একদমই না। মনোবিজ্ঞান আমাদের বেশ কিছু দারুণ কৌশল বাতলে দেয়, যেগুলো ব্যবহার করে এই আবেগ আর স্মৃতিগুলোকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। এই কৌশলগুলো কিন্তু সত্যিই কাজ করে। যেমন ধরুন জার্নালিং। মনের ভেতরের সব কষ্ট, সব কথা ডায়েরিতে লিখে ফেলুন, তারপর দরকার হলে সেই পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলুন। দেখবেন নিজেকে অনেক হালকা লাগছে। আবার আরেকটা মজার টেকনিক হলো কাউন্টিং। যতবারই ওই কষ্টটা মনে পড়বে, ১, ২, ৩ করে গুনতে শুরু করুন। কিছুদিন পর ব্রেইন নিজেই এই স্মৃতিটাকে একটা বিরক্তিকর বিষয় হিসেবে ট্রিট করবে। আর এই টেকনিকগুলোর পাশাপাশি আরেকটা জরুরি কাজ হল অবচেতন মনকে নতুন করে প্রোগ্রাম করা। মেডিটেশন, পজিটিভ অ্যাফার্মেশন বা নিজের সাথে ইতিবাচক কথা বলা, নিজের ভেতরের অনুভূতির কথা শোনা, এই অভ্যাসগুলো ধীরে ধীরে পুরনো কষ্টের স্মৃতিগুলোর উপর একটা নতুন পজিটিভ প্রলেপ তৈরি করে। এতে অতীতের প্রভাব অনেকটাই কমে আসে।
আলোচনার এই পর্যায়ে এসে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারি, আর সেটা হলো বেদনা মানেই দুর্বলতা নয়। অনেক সময় এই কষ্টই হয়ে উঠতে পারে আমাদের সবচেয়ে বড় শক্তির উৎস। এর সবচেয়ে বড় উদাহরণ হয়তো এটাই। দান্তের ভালোবাসা কোনোদিনও পূর্ণতা পায়নি। বিয়াট্রিসের সাথে তার জীবনে হয়তো একবারের বেশি কথাই হয়নি, কিন্তু সেই না পাওয়া প্রেমটাই তাকে এতটাই অনুপ্রেরণা দিয়েছিল যে তিনি দ্য ডিভাইন কমেডির মতো অমর মহাকাব্য লিখে ফেললেন। তার মানে কষ্ট কিন্তু সবসময় ধ্বংস করে না, মাঝে মাঝে অসাধারণ কিছু সৃষ্টিও করে। সুতরাং মূল কথাটা হলো এটাই, এই কঠিন অভিজ্ঞতাগুলোকে জীবনের ব্যর্থতা হিসেবে না দেখে বরং এগুলোকে ব্যক্তিগত বিকাশের একটা সুযোগ হিসেবে দেখা যেতে পারে। এই কষ্টই আমাদের বাস্তবতাকে মেনে নিতে শেখায়, আমাদের মানসিকভাবে আরও অনেক বেশি শক্তিশালী করে তোলে। দিনের শেষে সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে। আমরা কি অতীতের কষ্টগুলোকে একটা কারাগার বানিয়ে নিজেদের বন্দী করে রাখব, নাকি সেই কষ্টের অভিজ্ঞতাকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যাব? প্রশ্নটা রইল।